চলে এসেছি মন দেওয়ানা গল্পের পর্ব ৩ নিয়ে। চলেন বেশি কথা না বলে গল্প শুরু করি। হিয়া শ্রাবণদের ফ্ল্যাট থেকে বেরিয়ে তার মায়ের সাথে নিজেদের ফ্ল্যাটে চলে আসে। মাহিমা বেগম রুমে চলে যান আর হিয়া নিজের রুমে গিয়ে তার বান্ধবী নেহাকে কল দেয়। এই বান্ধবী তাকে দেয়ারটা দিয়েছিল, এখন সব দোষ এই নেহার। নেহা এমন দেয়ার না দিলে হিয়া কখনোই শ্রাবণের ফোনে মেসেজ দিত না, আর শ্রাবণ এখানে আসতোও না। আর লোকটাও খুব আজব, মেসেজ না হয় কেউ দিতেই পারে, তবে সেটাকে সিরিয়াস ভাবার কি দরকার? আর অসভ্য, চেনে না জানে না অন্য মেয়ের হাত ধরে। হিয়া কথাগুলো বিড়বিড় করে বলতে বলতে নেহা কল রিসিভ করে ফেলে। কিরে হিয়া, ভালো আছিস? এমন ভালো আছি যে বালুতে নাচানাচি করতে মন চাচ্ছে। কি বলছিস? আমার মাথা। কি হয়েছে রে দোস্ত, ভালো করে বল। কি আর হবে, কালকে যাকে জামাই যান বলে মেসেজ দিলাম তোদের সামনে, ওই ছেলেটা এখন আমার জন্য আমাদের বাসায় ভাড়া থাকতে এসেছে। নেহা অবাক হয়ে বলে উঠল, কি বলছিস? মজা করছিস নাকি? এই, তোর কাছে আমার কথা মজা মনে হয়? তুই প্রাইভেট যাওয়ার সময় বাসায় আসিস, দেখবনি। এই ভাই, আসলে সিরিয়াস? আর এসব তোর জন্য হয়েছে। তুই যদি ওই রকম ডেয়ার না দিতি তাহলে ওরকম কিছু হতো না। হ্যাঁ, এখন নেহাকে দোষারোপ করে ফোনটা কেটে দিল। মাথায় কিছু কাজ করছে না। এমন যে হবে তা তার কল্পনাই ছিল না। এখন যে করে হোক এই ছেলে দুটোকে বের করতে হবে এখান থেকে। কিন্তু কি করে বের করবে? ভাড়া তো ও নিজেই দিয়েছে, বের করতে পারবে না সহজে। ওর ভাবনার মাঝে ফোনটা টুং করে বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখলো আননোন নাম্বার। হিয়া বিরক্তি প্রকাশ করে ফোনটা রিসিভ করলো। হ্যালো বৌজান, কি করছো? উফ, আপনি কি শুরু করলেন বলুন তো? আমার এসব পছন্দ নয়। পছন্দ নয়, পছন্দ হয়ে যাবে। ফোন রাখুন বলছি। রাখবো না। এখন রাখবো না বললে তো হবে না। তোমার জন্য সব কাজ ফেলে চলে এসেছি, এখন এই কথা আমি মানবো না। না মানলে আমার কি? আর নাম্বার কই ফেলেন? শ্রাবণ ঠোঁট কামড়ে হেসে বলল, বউয়ের নাম্বার কি স্বামীর কাছে অজানা থাকে নাকি? হিয়া দাঁত চেপে বলল, রাখলাম। হিয়া কল কেটে দিতে শ্রাবণ আবার কল দেয়। হিয়া রিসিভ করে না, ফোন সুইচ অফ করে রেখে দেয়। শ্রাবণ বাঁকা হেসে ফোনটা বিছানায় রাখে। এরপরে ব্যাগ থেকে ল্যাপটপ বের করে বিছানায় বসে পড়ে। এখানে বসে একটা ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করবে। ওদিকে কাব্যকে সাবিহা চৌধুরী কল দিলেন। এতক্ষণ শ্রাবণের ফোনে কল দিচ্ছিলেন, কিন্তু ও ধরছে না বলে কাব্যকে কল দিলেন। কাব্য ফোন রিসিভ করলো। হ্যালো আম্মু, বলো কি করছো? আম্মু, রুমে এসে শুয়ে আছি। তুমি কি করছো? সাবিহা বেগম অভিমান ভরা কণ্ঠে বললেন, তোমাদের দুজনকে নিয়ে চিন্তা করা ছাড়া আমার আর কি কাজ? কাব্য হেসে বলল, তুমি অযথা চিন্তা করছো, আমরা ভালোই আছি এখানে। আর কয়টা দিনেরই তো ব্যাপার, ভাইয়া তো সাথেই আছে। তোমার ভাই সাথে আছে বলেই তো চিন্তা। তো তোমার ভাই কি করছে? ফোন ধরছে না কেন? ভাইয়া তো অফিসের মিটিং করছে, তাই ফোন ধরছে না। ভাইয়ের কাজ শেষ হলে আমি বলে দিব তুমি কল দিয়েছিলে। ঠিক আছে। আর ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো? আছে, তুমি চিন্তা করো না। ঠিক আছে, তাহলে এখন রাখছি। আচ্ছা, ভালো থেকো। হিয়ার কথা অনুযায়ী নেহা ওদের বাড়িতে আসে। এর কারণ বলতে ওই ছেলেকে দেখতে এসেছে। হিয়া রেডি হচ্ছিল। নেহা বাসার নিচে দাঁড়িয়ে অনবরত কল দিয়েই চলেছে, কিন্তু তার ফোন তো সে বন্ধ করে রেখেছে। নেহা শেষমেশ উপরে উঠে এলো। মাহিমা বেগমকে হিয়ার কথা জিজ্ঞেস করতে তিনি বললেন হিয়া রুমেই আছে, আর হিয়ার রুমে যেতে বললেন। নেহা হিয়ার রুমে ঢুকতে ঢুকতে বলে উঠল, এই তোকে কতবার কল দিচ্ছি, ধরছিলি না কেন? হিয়া পিছনে ফিরে বলল, আরে তুই এসেছিস আর ফোনটা বন্ধ করে রেখেছি রে। কেন? আরে ওই লোকটা বারবার কল দেয়, তাই বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করে রেখেছি। নেহা বিছানায় বসে বলল, ফোন বন্ধ করে রাখতে হবে কেন? আর আগে বল ছেলেটা দেখতে কেমন রে? উপরে গিয়ে দেখে আয়। তুই সাথে চল না একটু। হিয়া ঝাড়ি মেরে বলল, এই তুই যাবি? তুই সাথে চল না, আমি একা গিয়ে কি করব? তুই সাথে গেলে ভালো হবে। আমি যেতে পারবো না, আর আমার হয়ে গিয়েছে, চল, না হলে প্রাইভেটে দেরি হবে। নেহা জেদ ধরে বিছানায় বসে থাকে, আর ছেলেটাকে দেখে যাবে। হিয়া ব্যাগ আর ফোনটা হাতে নিয়ে রুম থেকে বের হবে, ঠিক তখন নেহাকে বলল, কিরে আয়। না, আমি যাব না। তোর আবার কি হলো? এদিকে আয় বলছি। হিয়া এগিয়ে এসে নেহার সামনে দাঁড়ালো। নেহা বলল, চল না একটু দেখে আসি ছেলেটাকে। আমি যেতে পারবো না, তুই গিয়ে দেখে আয়। আমি একা গিয়ে কি করব? ছাদে যাওয়ার বাহানা দিয়ে দেখে আসবি, যা। নেহা হিয়াকে ছাড়াই চলে গেল। ওদিকে শ্রাবণ একটা মিটিং শেষ করে আরেকটা মিটিং অ্যাটেন্ড করছে। কাব্য ড্রয়িং রুমে সোফায় শুয়ে শুয়ে টিভি দেখছে। খুব একটা ভলিউম দেয়নি, কারণ শ্রাবণের কানে টিভির সাউন্ড গেলে বকবে। নেহা তিনতলায় এসে দাঁড়িয়ে আছে, মেন দরজা বন্ধ রয়েছে। এখন ছেলেটাকে দেখবে কি করে? নেহা মিনিট দুই ভাবাভাবির পরে আল্লাহ আল্লাহ করে দরজায় নক করে। কাব্য বিরক্তি প্রকাশ করে বসে থাকে। আবার নক করলে কাব্য উঠে দাঁড়ায়। দরজা খুলে নেহাকে দেখে বলে উঠল, কি চাই? নেহা কাব্যর পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। এটাই কি তাহলে ওই ছেলে শ্রাবণ?
নেহা আমতা আমতা করে বলল, শুনলাম আপনারা নতুন এসেছেন। কাব্য বলল, এতে কোনো সমস্যা? না না, সমস্যা হবে কেন, আসলে আপনাদের সাথে পরিচিত হতে এলাম। কাব্য গম্ভীর গলায় বলল, পরিচিত হয়ে কি করবেন? নেহা ঘাবড়ে যায়, মনে মনে বলে ওঠে, এত প্রশ্ন করতে হবে কেন, মানুষ তো পরিচিত হতেই পারে, স্বাভাবিক। কাব্য নেহার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, এই আপনার উদ্দেশ্য কি বলুন তো? নেহা বলল, কি উদ্দেশ্য থাকবে? তাহলে এসেছেন কেন? নেহা বলে উঠল, আপনি এমন জগরুটে কেন? কাব্য বিরক্ত হয়ে বলে উঠল, এই আপনার সমস্যা কি বলুন তো, ফাজলামি করেন? ভিতরের রুম থেকে শ্রাবণ কড়া গলায় বলে উঠল, কাব্য, যদি আরেকটা শব্দ আসে তাহলে তোর খবর আছে। কাব্য নেহার দিকে তাকিয়ে বলে উঠল, এই জানতো। নেহা তবুও বলে উঠল, আরে শুনুন। কাব্য দরজা লাগিয়ে দেয়। সকাল থেকে মন মেজাজ একদম খারাপ, আবার এর মাঝে একটা মেয়ে এসেছে পরিচিত হতে। ওরা দুজনেই ছেলে, ওদের সাথে পরিচিত হতে এসে যদি পাশিয়ে দেয় তখন? এর থেকে ওসব মেয়ের থেকে দূরে থাকাই ভালো। শ্রাবণ উঠে রুমের দরজা লক করে আবারও বিছানায় বসলো। নেহা হতভম্ব হয়ে নিচে নামলো। হিয়া দাঁড়িয়েছিল নিচে। নেহার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে চান্স পায়নি। হিয়া বলল, কিরে, তোর মুখটা এমন লাগছে কেন রে? নেহা হিয়ার হাত ধরে রাস্তা বেরিয়ে বলল, বাইরে কি বলবো, উপরে গিয়েছিলাম, সেখানে একটা ছেলে, নাম মনে হয় কাব্য। ছেলেটা আমাকে দেখেই বলে, কি চাই? বলেছি যে আপনারা তো নতুন এসেছেন, তাই পরিচিত হতে চাই। ছেলেটা সোজা আমায় চলে যেতে বলল। হিয়া হাসতে হাসতে শেষ। নেহা বলল, কিরে, হাসছিস কেন? হাসবো না তো কি করব? তোকে যেতে না করেছিলাম, আর তুই গেলি, এখন বোঝ কেমন? তুই তো ওই ছেলে ছোট ভাইয়ের সাথে কথা বলে এসেছিস, ওই ছেলেকে এখনো দেখিসনি। বিকেলের দিকে শ্রাবণের কাজ শেষ হয়। এরপর ল্যাপটপ জায়গা মতো রেখে শাওয়ার নিয়ে রুমের দরজা খুলে ড্রয়িং রুমে আসে। কাব্য বাইরে থেকে রুমে ঢুকলো। শ্রাবণ ওর দিকে তাকিয়ে বলল, কোথায় গিয়েছিলি? নিচে দারোয়ানকে টাকা দিতে। কেন? কাজের আন্টি এসে বলে গিয়েছে বাজার করতে হবে। আমি তো বাজারে যেতে পারবো না, তাই দারোয়ানকে টাকা দিয়ে এসেছি, সে বাজার করে দেবে। ও, ভালোই করেছিস। ভাইয়া, আম্মু ফোন দিয়েছিল, তোমাকে কল দিতে বলেছে। কেন, কিছু হয়েছে নাকি? কাব্য এই কথা শুনে শ্বাস ছেড়ে বলল, কি আর হবে, তোমায় নিয়ে চিন্তা করে। ইফতারের আগে কাজের বুয়া এসে শ্রাবণদের রান্না বান্না করে দিয়ে যায়। ইফতারের সময় হয়ে এসেছে, তাই দুজনে ডাইনিং টেবিলে বসে আছে। শ্রাবণ ফোন বের করে হিয়াকে কল দেয়। হিয়ার ফোনে রিং হচ্ছে। হিয়া কল রিসিভ করে। শ্রাবণ কাব্যের সামনে হিয়াকে বৌজান বলে উঠল, বৌজান, আসলে না শরবত নিয়ে? কাব্য গোল গোল চোখে তাকিয়ে রইল। মনে মনে ভাবলো, যে ভাই কাজ ছাড়া কিছু বোঝে না, সবসময় গম্ভীর হয়ে থাকে, একটু এদিক সেদিক হলেই রেগে যায়, তার মুখে প্রেম আলাপ। তবে কি তার ভাই প্রেম করে? হিয়া তার বাবার পাশে থেকে উঠে গিয়ে রুমে এসে বলল, কিসের শরবত নিয়ে আসবো? হ্যাঁ, আমি মরে গেলেও আপনার জন্য শরবত নিয়ে আসবো না। তাহলে ভূত হয়ে এসো। তবুও আসবো না। শ্রাবণ বাঁকা হেসে বলল, আসতে তো তোমাকে হবেই, তাহলে চলে এসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। বলে ফোনটা কেটে দেয়। কাব্য অবাক কণ্ঠে বলে উঠল, ভাইয়া, তুমি প্রেম করো? শ্রাবণ ঠান্ডা হাসি দিয়ে বলল, দেখতে থাক। হিয়া ডাইনিং টেবিলে আসতে মাহিমা বেগম একটা ট্রে হিয়াকে দিয়ে বললেন, উপরে ছেলে দুটোকে দিয়ে আসতে। হিয়া সোজা গলায় বলল, যাবে না সে। মাহিমা বেগম বললেন, দেখ, ওরা আজ প্রথম ইফতার করবে এখানে। কাজের বুয়া সব রেডি করে দিয়েছে ঠিকই, কিন্তু আমাদেরও তো একটা দায়িত্ব থাকে, তাই না? যা, নিয়ে যা, দিয়ে আয়। আম্মু, তুমি যাও। না, তুই যা, তুই বাচ্চা মানুষ, কিছু হবে না। হামিদ শিকদারও যেতে বললেন। হিয়া উপায় না পেয়ে ট্রেটা হাতে নিয়ে 3 তলায় উঠে এলো। এখন ওদের সামনে গেলেই তো মান সম্মান সব চাঙ্গে উঠবে। একটু আগেই বলেছিল মরে গেলেও শরবত নিয়ে যাবে না, কিন্তু এখন যে যেতে হচ্ছে। হিয়া কলিং বেল বাজালে কাব্য গিয়ে দরজা খুলে দেয়। শ্রাবণ গা ঘুরিয়ে পেছনে ফিরে তাকালো। হিয়াকে দেখে বাঁকা হেসে উঠে দাঁড়ালো। শ্রাবণের কাছে যেন এই সুযোগ হিয়াকে কথা শোনানো, সুযোগটা হাতছাড়া করতে চায় না। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করো। ওকে, আল্লাহ হাফেজ।